এই তিনটে প্রশ্ন নিয়ে এটা আমাদের যে অদৃশ্য বার যেটা আছে ওইটা আপনার হচ্ছে নেক্সট দেখুন এর পরের যে স্লাইডটা আমরা দেখাই এই যে যেরকম আমি থুসিডাইটস এর কোটটা করেছিলাম তা বলা হচ্ছে যে শক্তিশালীরা যা ইচ্ছা তাই করবে এটা তো খুব মানে একটা ন্যাচারাল একটা বিষয় যেই দেশ যত বেশি শক্তিশালী সে তত বেশি কিন্তু এগিয়ে থাকবে যুদ্ধর এই সিচুয়েশনে কিন্তু এর মধ্যে আরো একটা জিনিস আপনি লিখেছেন ওইটা বলেছেন যে মানে আমাদের যে ইতিহাস আছে ওর মধ্যে যারা জয়ী হয় ওদের ইতিহাস লেখা হয় যারা হেরে যায় ওদের ইতিহাস কেউ লেখে না তো আমরা যেটা পড়েছি ওটা কি করে মানুষ জয় হয়েছে একটা ডিফিকাল্ট সিচুয়েশন থেকে উপরে উঠে কি করে জয় হয়েছে আর এই যে আজকে আমাদের পহেলগামের পর আজকে যে ইতিহাস লেখা যাবে আজকে তো ইতিহাস লেখা যায় না একটু যেটা পাস্ট ইনসিডেন্ট নিয়ে তো এই ভারত এরকম সিচুয়েশনে কি করে ঢুকেছে আর ওরা কি করে জয়ী হয়েছে এটাই আমাদের ইতিহাসটা লেখা হবে এরপরে পরের স্লাইডটা দেখাবো এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় কিন্তু এটা কি বলা হচ্ছে টফলার 3 ভয়েস এবার কি বলা হচ্ছে একটা কৃষি লেখা রয়েছে শিল্প লেখা রয়েছে এবং তথ্য মানে ইনফরমেশন দেখুন আমরা কৃষি জানতাম কি যে 10,000 বছর আগে যাযাবরদের পরিবর্তন শাসকদের রক্ষা করার জন্য পেশাদার যোদ্ধারা তৎপর মানে এটা খুব স্বাভাবিক একটা বিষয় যে যাযাবর একটা তো সময় যাযাবররা ছিল তারপর আস্তে আস্তে শাসক হয় সেই শাসকদের রক্ষা করার জন্য পেশাদার সোলজাররা আসে তারপর আমরা দেখলাম শিল্প যুগ মানে ইন্ডাস্ট্রি যুগ জমির মালিক থেকে তারা শিল্পপতি হয়ে উঠেছেন এবং তারপর প্রধান অস্ত্রের ব্যাপক উৎপাদন তারপর এই যে ওয়ার ইন্ডাস্ট্রি তৈরি হয় বা এই যুদ্ধাস্ত্রের জন্য ইন্ডাস্ট্রি তৈরি হয় এরপর আমরা যেই যুগে এখন রয়েছি সেটা হচ্ছে একদম 3 নম্বরটা এটা হচ্ছে ইনফো যুগ যেটা খুব ইম্পর্টেন্ট স্যার বাহ ভেরি নাইস এই টফলার উনি আমেরিকার একটা সায়েন্টিস্ট আর আপনাদের এতবার শুনেছেন কি আমরা কোন জেনারেশন লড়াই লড়বো এই 3 জেনারেশন যেটা ইনফরমেশন এজ আপনি কথা বললেন কত সুন্দরভাবে আপনি এক্সপ্লেন করে দিলেন নেক্সট এর থেকেই আমাদের উৎস হয়েছে আপনাদের আমরা কোন জেনারেশনে লড়াই যুদ্ধ করতে চলেছি বেশ রাইট এরপরে যুদ্ধের চরিত্র পরিবর্তন হচ্ছে মানে আগে আজ থেকে 10,000 বছর আগে বা 1000 বছর আগে যেরকম ভাবে তীর ধনুক নিয়ে যুদ্ধ হতো খুব স্বাভাবিক এখন সেরকম ভাবে যুদ্ধ হয় না তো এখনকার যুদ্ধটা কি রকম হবে স্যার দেখুন এর মধ্যে আপনি বাঁদিকে দেখুন এটা প্রথম প্রজন্মের যুদ্ধ না ফার্স্ট জেনারেশন আপনি দেখবেন গান পাউডার এন্ড লাভ রোমান্টিসিজম এই মানুষের দুটো সবথেকে খারাপ ইনভেনশন যখন থেকে এই লাভ মোহব্বত প্যার মোহব্বত পেগাম হয়েছে আর যখন থেকে আমাদের গান পাউডার হয়েছে মানবের যেটা ইতিহাস আছে ওটা পল্টি হয়ে গেছে তো প্রথম আপনি যেটা দেখছেন প্রথম প্রজন্মে বা ফার্স্ট জেনারেশন ওয়ারফেয়ারে মানুষগুলো এটা উপর থেকে ওটা বারুদ দিত আমার 1857 এ যদি আপনি দেখেন ওটা ওই রকমের যুদ্ধ হয়েছিল এটা ফার্স্ট জেনারেশন ছিল মানে আমরা দাঁড়িয়ে ফায়ার করছি যেটা ফায়ার করছে পেছনে চলে যাচ্ছে পেছনের লোকটা আগে চলে যাচ্ছে অনেক মানুষের ক্ষতি হতো তার মানে তারপর সেকেন্ড যুদ্ধ যেটা হচ্ছে আপনার ওটা হলো আপনার ওয়ার্ল্ড ওয়ার 1 তার মানে আমাদের যারা মারা যাচ্ছিলাম এরা ট্রেঞ্চ ওয়ারফেয়ার আমরা বলি জমি মাটিতে ওরা মাটি খুঁড়ে খুঁড়ে উপর থেকে মারতো ওরা তো দ্যাট ওয়াজ দ্য সেকেন্ড জেনারেশন যখন ওখান থেকেও দেখা হলো তারপরে আমাদের ওয়ার্ল্ড ওয়ার 2 তে থার্ড জেনারেশন আসছে এন্ড হোয়াট ইজ দ্য থার্ড জেনারেশন থার্ড জেনারেশনটা হচ্ছে আপনার এই ট্যাঙ্ক গুলো ইনভেনশন হলো ব্রিটিশ করলো ট্যাঙ্ক নাম দেওয়া হলো কেন ওটা লোকাবার জন্য রাইট তো থার্ড জেনারেশন এসে আর এখন মানে আমার একটা প্রশ্ন এই থার্ড জেনারেশন ওয়ারে কি আমরা কোল্ড ওয়ার কেও কি থার্ড জেনারেশন ওয়ারে রাখবো ইয়েস যতগুলো হাওয়াই জাহাজ আপনি দেখুন আগে যেটা আপনার ইঞ্জিন যেটা ছিল এখন চেঞ্জ হয়ে জেট ইঞ্জিন হাইপারসোনিক সোনিক কতগুলো ডিভাইস মানে মুহূর্তে ওরা কোথায় থেকে কোথায় পৌঁছে যাচ্ছে ওটা আপনি যেটা বললেন ওটা আর আজকে হচ্ছে এটা কনফ্লিক্ট অফ আইডিয়া চতুর্থ মানে একটা রিলিজন অন্য রিলিজন থেকে লড়ছে একটা দেশ অন্য লোক থেকে লড়ছে রাইট এটা রেগুলার এই 3টে জেনারেশনের মধ্যে মানুষকে শেষ করা কান্ট্রিকে ধ্বংস করা ছিল কিন্তু এই যে ফোর্থ জেনারেশন ওয়ারফেয়ার এবং খুব সুন্দরভাবে দেখুন এই স্লাইডে ইসরায়েলের পতাকাটা দেওয়া রয়েছে এটাই কিন্তু এটা খুব সুন্দরভাবে বোঝানো হচ্ছে কারণ ইসরায়েল এই মুহূর্তে বলা হচ্ছে যে ইসরায়েল কিন্তু তারা তাদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমেছে চারপাশে ইসলামিক কান্ট্রি মাঝখানে একটা ইহুদি দেশ তারা কিন্তু এই ইসলামিক দেশগুলোর বিরুদ্ধে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমেছে এই জিনিসটা পাকিস্তান এখন করার চেষ্টা করছে কি ইসলাম খতরে মে হ্যাঁ ওদের আপনি দেখুন যে 16 এপ্রিলে যেটা করলো এটা ওদের চিফ ওটা বললো তো কি আমরা আলাদা আমাদের চিহ্ন আলাদা আমাদের ধর্ম আলাদা আরে বাবা তোমরা তো এখানকারই লোক ছিলে এই বাংলাদেশের চিফ অফ স্টাফ তো বলে গেল আগে সনাতনী তারপরে বুদ্ধিস্ট তারপরে ক্রিশ্চিয়ানিটি তারপরে আমরা এসছি ইসলাম এসছি তো এটা তো লেয়ার জিনিস আছে ওই আইডিয়া উনি বিক্রি করার চেষ্টা করেছিলেন তাই জন্য পহেলগাঁও হলো রাইট আরে বাহ আপনি এটা লাগিয়েছেন ইনফরমেশন যুদ্ধ তার মানে হলো এই ইনফরমেশন যুদ্ধ শুধু আজকে দিনের নয় আপনি দেখবেন শান্তি
তারপরে আছে সংকট, সংঘর্ষ, তারপর সংঘর্ষের পর। তা এখন আমরা সংকট ক্রাইসিসে আছি আমরা, রাইট? কিন্তু এই যুদ্ধ, ইনফরমেশন যুদ্ধ যেটা আছে, আপনার শান্তি টাইমে আছে। আর এর দুটো কাজ আছে, নিজের জিনিসকে রক্ষা করা আর শত্রু ইনফরমেশন সিস্টেম ধ্বংস করা। তার মানে ওর ব্যাংকিং সিস্টেম, ওর রেলওয়ে সিস্টেম, ওর এয়ারক্রাফট সিস্টেম, ওর রাডার্স, ওর এভরিথিং টু বি ফিনিশড, রাইট? ওর নিউক্লিয়ার সিস্টেম, সবাইকে। আর ওর কারণটা কি হবে জানেন? এটা কি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটা প্রভাবিত হবে, ওরা আর কিছু অ্যাকশন নিতে পারবে না। আপনি দেখুন হিজবুল্লাহ যেরকম নাসরুল্লাহ মারা গেল, বা ইরানে যেখানে এসব ইনফরমেশন ওয়ারফেয়ার, যুদ্ধ হচ্ছে, রাইট? তো এত সুন্দরভাবে আপনি দেখে দিলেন, ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, এটা কোনো দিন হয় না। আর এটা ভেরি ভেরি স্পেশালাইজড, এটা কিন্তু একজন ও দুজন এটা করে না। বেশ, এরপর আমরা যে স্লাইডগুলো রয়েছে সেটা দেখাবো। এই যে এখানে বলা হচ্ছে যে মনস্তাত্ত্বিক ব্যাপারটা ভীষণ রকম ইম্পর্টেন্ট, মানুষের মন। এবারে দেখুন, শেষ অবস্থা মানে পরিবর্তিত মানসিক এবং ইচ্ছার প্রকাশ। আমাকে স্যার এটা একটু বলবেন যে এই যে ওয়ারফেয়ারে মানুষের মন, তার পরিবর্তন, এটা কিভাবে কাজ করবে? এটা একটু যদি মানুষ যখন জন্ম নেয়, আমি আর আপনি সবাই মায়ের গর্ভে থেকে জন্ম নিয়েছি, কিন্তু ওই সময় আমাদের কাছে কিছু ছিল না। মাকে মা বলি আমরা। আমার মা যদি, নেপোলিয়নের মা বলেছে ভয় করো না, নেপোলিয়নের মা বলেছিল কেউ কোনো ভয় করার ধান্দা নেই। কিন্তু যেহেতু আমরা আগে আগে বলেছি, আমাদের যা সমাজ আছে, পরিবার আছে, ওখান থেকে কিছু আইডিয়া, মেমোরি আমাদের ঢুকে পড়েছে, না এটা খারাপ, এটা ভালো। আমার মা আমাদের সংস্কৃতি দিয়েছেন, আমার বাবা দিয়েছেন, পরিবার দিয়েছেন। তো এখানে আপনি যা দেখাচ্ছেন বার্তা, এই যে কথাগুলো আমাদের মাথায় ঢুকছে, আমাদেরকে ইন্ডিয়া এরকম আছে, পাকিস্তান, আপনি তো বললেন, আপনি তো কত সুন্দর আপনি স্টাডি করেছেন কসাবের। কসাব যখন এসেছিল, কসাবকে বলা হলো ইন্ডিয়াতে কোনো মন্দির মসজিদ নেই, ওখানে সব ভেঙে দেওয়া হয়েছে, কোনো আজান হয়নি। ও তো যখন আজান করলো, ব্রেন ওয়াশ করা হয়েছে, ব্রেন ওয়াশ করা হলো। তো কেন, কি করে ব্রেন ওয়াশ করা হলো? ওকে বারবার বলা হলো কি দেখো, ভারতে যেটা আছে, ওদের 30 কোটি না ওর থেকে বেশি যারা আমাদের মাইনরিটি আছেন, ওদের কোনো নেই। আর ওইটা নিয়েই ও এখানে এসেছিল একটা আপনার সন্ত্রাস। অ্যাকচুয়ালি পেহেলগামেও তো ঠিক সেটাই, ওই মনটাকেই তো এ করা হয়েছে, হিন্দু জিজ্ঞাসা করে করে তারপর খতম করা হয়েছে। ওই যারা সন্ত্রাসবাদীরা আসছে, ওদের মাথায় ধরে দিয়েছে কি এই ইসলাম আমাদের বিপদে আছে, তাই জন্য আমরা করছি। আর ওর ওকে, আচ্ছা, এর পরের যে আমরা দেখতে পাচ্ছি স্লাইডটা, এটা হচ্ছে ইনফরমেশন অপারেশন এনভায়রনমেন্ট। এই এনভায়রনমেন্টটা কিভাবে তৈরি করা যায় একটু আপনি ব্রিফ করতে পারবেন? আরে ভেরি নাইস। এটা ইনফরমেশন অপারেশন, যেটা আমরা বললাম নন কাইনেটিক। আপনি একটা পহেলগাঁও গেছেন বা কোনো কাশ্মীরে গেছেন, ওখান থেকে যদি দাঁড়ান, আপনি এরকম জিনিস আপনি দেখতে পারেন, একদম ভ্যালি, সুন্দর ভ্যালি দেখতে পারেন, আপনি দেখতে পাচ্ছেন ক্লাউড দেখতে পাচ্ছেন অনেকগুলো। কিন্তু ফৌজ, যেটা ইনফরমেশন ওয়ারিয়ার যাকে আমরা বলি, যারা ইনফরমেশন যোদ্ধাগুলো আর ওরা এরকম দেখে না। ওরা দেখছে 3 ভাগে দেখছে এটা, রাইট? প্রথমে দেখছে ও এটা হাইট এরকম আছে, কোন জায়গা দেখুন আপনার জায়গা আছে, কোন জায়গা নদী আছে, কোন জায়গা পাহাড় আছে, ওখানে যদি উপরে পৌঁছলে আমরা কি করে পৌঁছতে পারবো, টেম্পারেচার কি আছে, ওখানে কতদিন লাইট হবে, সূর্যের কত হবে, রাত্রিবেলা কতদিন লাইট থাকবে, বৃষ্টি হবে কি হবে না।